আছে অলরেডি আমরা দুটো লেকচার পড়াচ্ছি, আজকে 3 নম্বর লেকচার পড়াবো, সেটা হচ্ছে ফ্রিকশন নিয়ে। ফ্রিকশনাল প্রপার্টিজ। ফ্রিকশন নিয়ে কোনো ধারণা আছে কিনা? ফ্রিকশন জিনিসটা কি? ধারণা থেকে বলতে পারো ফ্রিকশন কি আসলে? ফ্রিকশন কি এবং ফ্রিকশনের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিনা টেক্সটাইলের ক্ষেত্রে, এবং এটা কোনো ক্ষতি করে কিনা, বা ডিসঅ্যাডভান্টেজ অথবা ডিমেরিট আছে কিনা ফ্রিকশনের ক্ষেত্রে? বলেন। ফেব্রিকের সাথে ফেব্রিক অথবা ফাইবারের সাথে ফাইবার যখন ঘর্ষণ হয় তখন একটা এনার্জি ক্রিয়েট হয়। এনার্জি ক্রিয়েট হয়। এনার্জি ক্রিয়েট হয়ে এটা ফাইবার ক্ষয় হয় বা ফেব্রিক ক্ষয় হয়ে যায়। আচ্ছা, আর কেউ? ইলেকট্রোলাইট বল তৈরি হয়। আর আচ্ছা, আগে বলি দুইটা জিনিস ফ্রিকশনে হলে দুইটা জিনিস সৃষ্টি হয়। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে হিট। হ্যাঁ, এটা কি হয়? নাম্বার 1 হচ্ছে হিট, আর নাম্বার 2 হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। দুই নম্বর হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে সম্পর্কে আমার ধারণা আছে, তাই না? স্থির বিষয়। আর এটা সৃষ্টি হয় হচ্ছে হিট। হ্যাঁ, এখন দেখেন ফ্রিকশন হওয়ার জন্য কি লাগবে? দুটো অপোজিট ডিরেকশন লাগবে, দুটো অপোজিট ডিরেকশন লাগবে। হ্যাঁ, এখন এই ফ্রিকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনটা বলেন তো? স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি করে দেয়? ফ্রিকশন হলে কমায় দেয়। বাট সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কোনটা? এটা ইয়ানের যে ফ্রিকশন হয়, ফ্রিকশনের ফলে ইয়ানটা ড্যামেজ হতে পারে, তখন ফাইবারটা ড্যামেজ হয়ে যায়। তাই না? সো প্রত্যেকটা মেশিন যখন চালানো হয় এবং নির্দিষ্ট একটা আরপিএমে চালানোর কথা, এই নির্দিষ্ট আরপিএমের বাইরে যদি চালানো হয় এর ফ্রিকশনটা বেশি হবে। ফ্রিকশনটা যদি বেশি হয় ইয়ার ড্যামেজটা অথবা ফাইবার ড্যামেজ অথবা ফেব্রিক ড্যামেজটা অনেক বেশি পরিমাণে হবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি আসলে কী কী আছে। হ্যাঁ, এই অধ্যায়ে আমরা যেটা যেটা পড়বো সেগুলো সম্পর্কে একটু ধারণা নেই। নাম্বার 1 যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকশনাল প্রপার্টিজ। কিছু ফ্রিকশনাল প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিগুলো আমরা দেখার চেষ্টা করবো। তারপর আছে ফ্রিকশন জিনিসটা কি, ইম্পর্টেন্স অফ ফ্রিকশন, লুব্রিকেন্ট, লুব্রিকেন্টের ভূমিকা কি, দেন হচ্ছে মেজারমেন্ট মেথড অফ ফ্রিকশন আর রিলেশনশিপ অফ ফ্রিকশন। এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমত দেখবো হচ্ছে ফ্রিকশনাল প্রপার্টিজ। এখন আসো ফ্রিকশনাল প্রপার্টিজ কি। দেখেন, আগে বললাম যে ফ্রিকশন হওয়ার জন্য দুটো সলিড সারফেস লাগবে, দুটো বিপরীত কি লাগবে? সারফেস লাগবে। দুটো কি লাগবে? দুটো সলিড সারফেস লাগবে। ফ্রিকশন কাকে বলে? দুটো সলিড সারফেস কাজ করবে একটা আরেকটা এগেইনস্টে। মানে ঘর্ষণ কেমনে হয়? এক হাত তাপ উৎপন্ন হয় না, দেখো তো, বাম হাত ডান হাত মিলায়। সেরকমই ফ্রিকশনটা হচ্ছে দুটো সলিড সারফেস থাকবে, দুটো সলিড সারফেসে কি হবে? একটা আরেকটা এগেইনস্টে যখন কাজ করবে তখন কি একটা ফ্রিকশনের সৃষ্টি হবে। সেই কথাই বলা হয়েছে। দেখো যে ফ্রিকশনাল প্রপার্টি ইজ দ্য সারফেস প্রপার্টিজ অফ দ্য ফাইবারস while the two solid surface slide against each other। কি হয়? দুটো সলিড সারফেস যখন একটা আরেকটা এগেইনস্টে কাজ করে তখন কি মেইনলি ফ্রিকশনটা সৃষ্টি হয়। এখন দেখেন ফ্রিকশনের কথা বলা হচ্ছে। ফ্রিকশন ইজ দ্য ফোর্স অফ টু সারফেস ইন কন্টাক্ট অর দ্য ফোর্স অফ এ মিডিয়াম অ্যাক্টিং অন মুভিং অবজেক্ট। তাহলে কি ফ্রিকশন হওয়ার জন্য দুইটা শর্ত। একটা কি, ফাইবার ফ্রিকশন ইজ বিটুইন সেম অর ডিফারেন্ট ফাইবার, অর্থাৎ ফ্রিকশনটা দুটো ফাইবারের মধ্যে সেম ফাইবারের মধ্যেও হতে পারে, দুটো আলাদা ফাইবারের মধ্যে হতে পারে। যেমন কি পলিস্টারও হতে পারে, পলিস্টার কটনও হতে পারে, আবার হচ্ছে কি কটন লাইলনের মধ্যে হতে পারে। মানে দুটো ফাইবার সেমও হতে পারে, দুটো ফাইবার আলাদাও হতে পারে। নাম্বার 2 যেটা বলা হচ্ছে দুটো সলিড সারফেস থাকবে। সলিড মানে কি? কঠিন একটা সারফেস। তাই সলিড সারফেসের ক্ষেত্রে কি হবে? যে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে সলিড পার্টিকেল বা সারফেসের মধ্যে হবে। এই ফ্রিকশনটা সবসময় মনে রাখতে হবে সারফেসের মধ্যে হয়। কার মধ্যে হয়? সারফেসের মধ্যে। ফ্রিকশনটা সারফেসের মধ্যে হয়। এখন এখান থেকে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে কি, ফ্রিকশন জিনিসটা কি? ফ্রিকশন জিনিসটা হচ্ছে দুটো সলিড সারফেস থাকবে, দুটো সলিড সারফেস একটা এগেইনস্টে যদি কাজ করে সেটাকে বলবো সলিড সারফেস। আর সলিড সারফেস হওয়ার দুটো পূর্ব শর্ত কি, যে কি কি উৎপন্ন হয় সলিড সারফেসে বলে ফ্রিকশনের ফলে? একটা হচ্ছে হিট উৎপন্ন হয়, আর একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি কম থাকা ভালো নাকি বেশি থাকা ভালো? গত ক্লাসে আমি বলছিলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যদি কম হয় সেক্ষেত্রে কি হবে? ফ্রিকশনটা কম হওয়ার সম্ভাবনা বেশি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত কম হবে আমাদের কি হবে? বাধা কম পাবে। তত কি হবে? ডাইসগুলো ফেব্রিকের গায়ে আমরা যখন ডাইং করি, যখন মেশিন চলে, যে ডাইংগুলো কি হয়? ফেব্রিকের গায়ে লেগে যাবে। অর্থাৎ যদি ফ্রিকশনটা বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেশি হয় তখন কি হবে? ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ডাইং ভালো হবে না, আনইভেন শেড হওয়ার সম্ভাবনা বেশি।
এই জন্য স্টেট ইলেকট্রিসিটি কম রাখা প্রয়োজন। ক্লিয়ার? কখনো যদি বলা হয় যে স্টেট ইলেকট্রিসিটি কম রাখা ভালো নাকি বেশি রাখা ভালো, এই সম্পর্কে যুক্তি দাও, তখন অবশ্যই বলবো যে স্টেট ইলেকট্রিসিটি যত কম হবে, ফ্রিকশন যত কম হবে, তো ফাইবার বা ইয়ার্নের ড্যামেজ তত কম হবে। ক্লিয়ার? পারা যাবে? ঠিক আছে, এই দুটো মোটামুটি এটা হচ্ছে ফাইবারের পড়া। তারপরে আছেন ইম্পর্টেন্স অফ ফ্রিকশন। এখন যেটা বললাম যে ফ্রিকশনের গুরুত্বপূর্ণ কি, নাম্বার 1 পয়েন্ট যেটা সেটা হচ্ছে ফ্রিকশন অফ ফেব্রিক এগেইনস্ট স্কিন ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ কমফোর্ট। ঠিক আছে, দুই নাম্বারটা হচ্ছে অ্যাপিয়ারেন্স কন্ট্রোল অফ দ্য ফেব্রিক। ফ্রিকশনে বলে কি হয়, ফ্রিকশনে বলে অ্যাপিয়ারেন্সটা কন্ট্রোল হয়। কারণ হচ্ছে যখন একটা মেশিন চলে, আপনারা খেয়াল করছেন কিনা যারা হচ্ছে ডাইনে চাকরি করেন মেইনলি, তারা ইয়ার্ন ডাইনে দেখবেন দুটো সেকশন আছে, একটা হচ্ছে কোন ওয়েল্ডিং সেকশন আর একটা হার্ড ওয়েল্ডিং সেকশন। হার্ড ওয়েল্ডিং সেকশনে যখন চালানো হয় মেশিনে সুতা, তখন দেখবেন যে মোম লাগায় দেওয়া হয় মেশিনে। আজকে যারা চাকরি করেন তারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গিয়ে দেখবেন, ইয়ার্ন ডাইনে গিয়ে আপনারা দেখবেন হার্ড ওয়েল্ডিং সেকশনে গিয়ে দেখবেন যে যখন মেশিনটা চালানো হয় সুতাটা যখন চলে, মানে কি করা হয়, কোন আকার প্যাকেজ তৈরি করা হয়, তখন দেখবেন যে ওখানে দেওয়া আছে মোম দেওয়া হয় আর সুতাটা চলতেছে। এই মোম দেওয়ার রিজনটা কি বলেন তো? এই মোম ইউজ করা হয় হচ্ছে যখন মেশিনটা চলে, সুতাটা যখন চলে, এই ফ্রিকশনটা কম হয়, তখন ওই সুতাটা কি হয়, মোমের ভিতরে পাস হয়, তাহলে মোমটা গলে যায়, বাট সুতার কোনো প্রকার ক্ষতি হয় না বা সুতার কোনো প্রকার ড্যামেজ হয় না। এই জন্য ইয়ারড্যাগে হার্ড ওয়েল্ডিং সেকশনে দেখবেন যে সবসময় কি মোম ইউজ করে। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফ্রিকশনটা এড়ানোর জন্য, ফ্রিকশনটা এড়ানোর জন্য সুতার কি স্ট্রেন্থের জন্য ভালো থাকে, সেই জিনিসটা কথা বলা হয়েছে। তারপরে দেখেন কি বলছে, if the friction is too low the yarn strength will be reduced. যদি ফ্রিকশনটা কম হয় তাহলে কি হবে, স্ট্রেন্থটা কি হয়ে যাবে, কমে যাবে, স্ট্রেন্থটা কমে যাবে। আর একটা কথা বলা আছে, if friction is too low the dimension and stability of the tool will be reduced. এই কম বলতে আবার ভুল বোঝার অবকাশ নেই যে খুব বেশি কম হয়ে গেলে কি হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ হতে হবে। যেমন যখন হচ্ছে নিটিং এ যখন কাপড় বোনানো হয়, কাপড় বোনার পরে এটা হচ্ছে চেক করা হয়, 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেমে কাপড়টা চেক করা হয়। আমরা যারা চাকরি করি তারা অনেকে জানি, ওখানে কি করা হয়, একটা নির্দিষ্ট আরপিএম মেশিনটা চালানো হয়, কাপড়ের ফলগুলো চেক করা হয়। তখন দেখা হয় যে কাপড়টা দেওয়ার পরে নির্দিষ্ট আরপিএম চালানোর পরে দেখা হয় যে কাপড়ের কত প্রকার ফল্ট আছে, ওই ফলগুলো কি করা হয়, 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেম দ্বারা মেজার করা হয়। তার ধারণা আছে 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেম? জি স্যার। কি বলেন তো? 4 পয়েন্ট সিস্টেম একটা নামটি পয়েন্ট সিস্টেম চেক করা, আদার্স পয়েন্ট যেটা মিটার 1 মিটারে যদি কোনো ডিফেক্ট যেমন না স্যার ওটা বলেছিলাম, এটা একটা নির্দিষ্ট পরিমাণ মোট থাকলে 4 পয়েন্ট, আবার যদি কোনো শেড আনবেন ওই সব কিছুর উপর পয়েন্ট নির্ধারণ করা হয়। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেম যে ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়। এটা হচ্ছে দেখেন একটা মেজারমেন্ট আছে, হ্যাঁ, 0 থেকে 3 ইঞ্চির মধ্যে যদি হয় তাহলে 1 পয়েন্ট, 3 থেকে যদি 6 ইঞ্চির মধ্যে হয় তাহলে হচ্ছে 2 পয়েন্ট, 6 থেকে 9 এর মধ্যে হলে 3 পয়েন্ট, আর হচ্ছে 9 এবং হচ্ছে 4 পয়েন্ট। অর্থাৎ যখন কোনো একটা কাপড় চেক করা হয়, কাপড়ের 0 থেকে 3 ইঞ্চির মধ্যে যতগুলো ফল্টই থাকুক না কেন সেই ফল্টের পয়েন্ট হচ্ছে 1, আবার 3 থেকে 6 ইঞ্চির মধ্যে যতগুলো ফল্টই থাকুক না কেন তার পয়েন্ট হচ্ছে 2, 6 থেকে 9 এর মধ্যে যতগুলো ফল্ট থাকুক না কেন তার পয়েন্ট হচ্ছে 3, আর 9 এর উপরে যতগুলো ফল্ট 9 ইঞ্চি থেকে তার এবং মানে উপরে যতগুলো ফল্ট থাকুক না তার ফল্ট হচ্ছে 4। এখন ইয়ানে তো অনেক ধরনের মানে ফেব্রিকে তো অনেক ধরনের ফল্ট আছে, জানো কয়টা ফল্টের নাম কি বলতে পারবেন? হ্যাঁ, অফসেট আর আচ্ছা কষ্ট করা লাগবে না, একটা আছে ক্রিজ মার্ক, হ্যাঁ ক্রিজ মানে হচ্ছে ভাঁজ করা, ঠিক আছে। তারপরে আছে আরেকটা আছে হচ্ছে ওয়েল মার্ক, কি ওয়েল মার্ক, আর কি আছে বলো তো? আনিমেট শেড আর মিডল মার্ক আর শেড, পাটটা শুনছেন তো, পাটটা আর কি আছে কালার স্পট। এই ধরনের অনেকগুলো ফল্ট আছে, এই ফল্টগুলো কি করা হয় 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেমে গিয়ে এই জিনিসগুলো চেক করা হয়। সো এটা ইন্টারন্যাশনাল। এখন যখন আমি নিটিং এর ক্ষেত্রে 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেম ব্যবহার করি, যখন আমি ফল্টগুলো চেক করবো না ভালোভাবে, ওই যে নির্দিষ্ট একটা আরপিএম আমি ওখান থেকে আসতেছি আর কি ওই কথা, যে কেন একটা নির্দিষ্ট আরপিএম এ মেশিনটা চালানো দরকার, কেন একটা নির্দিষ্ট আরপিএম এ মেশিনটা চালানো দরকার, তাই না? আচ্ছা একটু পজ করো তো, আচ্ছা দরকার যেটা বলতেছিলাম যে
একটা নির্দিষ্ট আরপিএম চালানোর কথা, তাই না? নির্দিষ্ট আরপিএম চালানোর কারণটা কি? যদি এখন এই যে আমি নিটিং এর কাপড়টা যদি আমি চেক না করি, হ্যাঁ, চেক না করলে কখন ফল্ট হবে? আমি যখন ডাইং করবো ধরেন একটা হোল থেকে গেল, কাপড়ে একটা ফাটা ছিদ্র থেকে গেল, তখন কি হবে? যখন ডাইস গুলো ঢুকে যাবে তখন কি হয়ে যাবে? হোলটা আরো বেড়ে যাবে, তখন কাপড়ে কি হয়ে যাবে? কাপড়ের ডিফেক্ট আরো বেড়ে যাবে, তখন কাপড়টা কি হয়ে যাবে? পুরোটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য নিটিং এর ক্ষেত্রে এই যে চেক করা হয় পুরো ইন্সপেকশন সিস্টেম দ্বারা, এটা খুবই গুরুত্বপূর্ণ কাপড়ের ক্ষেত্রে। ক্লিয়ার? মনে থাকবে? এই জন্য যেটা বলা হয়েছে ফ্রিকশন ইজ টু দ্য ইয়ার স্ট্রেন উইল বি রিডিউস, বাট মনে রাখতে হবে নির্দিষ্ট আরপিএম এ মেশিনগুলো চালানো হবে। যেমন এটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট 40 আরপিএম এ মেশিন চালানো হবে, ঠিক আছে? আমরা যখন যে ফলগুলো চেক করি ওই মেশিনটা 40 আরপিএম চালানো হবে। মাঝে মাঝে দেখা যায় অনেকে 80 আরপিএম চালায়। চালায় কারণ কি? প্রোডাকশন বাড়ানোর জন্য, তাড়াতাড়ি করে কাপড় ফেলে ছেড়ে দিতে পারলে হচ্ছে। বাট এটা কিন্তু পরবর্তী ডাইংয়ে গিয়ে বিরাট একটা ফল্ট হয়, তখন দেখা যায় অনেক পরিমাণ কাপড় রিজেক্ট হয়ে যায়। তখন কি হয়? এটা কার ফল? মিটিং এর ফল, কারণ মিটিং এ ভালোভাবে কাপড়টা আমাদের চেক করে দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আসেন প্রবলেম অফ ফ্রিকশন। ফ্রিকশনে বলে কি হয়? ফ্রিকশন কজেস নেট ফর্মেশন। নেট বানানটা একটু ভুল আছে, এনইপি হবে নেট। আপনারা হচ্ছে আইপিআই নাম শুনছেন কেউ? যে আইপিআই মানে কি? আইপিআই মানে কি কি জানেন? কি ইন্সপার আইপিআই আপনি বলতে পারবেন? ইমপারফেকশন ইনডেক্স, হ্যাঁ, ইমপারফেকশন ইনডেক্স। এটা হচ্ছে কি? এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে দেখা যায় আইপিআই মেইনলি হচ্ছে থিন প্লেস, থিক প্লেস, থিন প্লেস, থিক প্লেস আর হচ্ছে নেস দ্বারা গঠিত। হ্যাঁ, নেস। নেস মানে কি? কাপড়ে যে আমাদের মনে সুতো ওঠে না ঘুরঘুরি টাইপের, সেই জিনিসটাকে বলা হয় নেস। এটা হচ্ছে একটা ইয়ানের ফল্ট। কার ফল্ট? এটা হচ্ছে ইয়ানের ফল্ট। হ্যাঁ, ইয়ানের ফল্ট। তাহলে ফ্রিকশনের ফলে নেস ফর্মেশন হইতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হেয়ারি ফাইবার, হেয়ারিনেস। আমরা হচ্ছে হেয়ারিনেস, হেয়ারিনেস মানে কি? আলগা সুতা, তাই না? এটাকে দূর করার জন্য আমরা পি ডিফারেন্ট প্রসেসে একটা প্রসেস অবলম্বন করি, সেটা হচ্ছে নাম কি? সিনজিং। সিনজিং এর উদ্দেশ্য কি বলেন তো? এই হেয়ারি ফাইবারগুলো হচ্ছে বার্নিং এর মাধ্যমে এটা আমরা দূর করি। ভেরি গুড। নাম্বার 2 হচ্ছে দেখেন, নাম্বার 3 হচ্ছে কি? ওন আউট পার্ট অফ দ্য মেশিন, অর্থাৎ মেশিনে কি ঘটায়? ক্ষয় ঘটায়। মেশিনে ক্ষয় ঘটায়। একটা মেশিন যখন কন্টিনিউয়াস 24 ঘন্টা চলতে থাকে তখন একটা মেশিন একটা নির্দিষ্ট সময় পর কি হয়ে যায়? মেশিনে ক্ষয় হয়ে যায়। নাম্বার 4 যেটা হচ্ছে কি বলছে? ড্যামেজ অফ দ্য ফাইবার, অর্থাৎ অতিরিক্ত যখন ফ্রিকশন হয় তখন কি হবে? সুতার স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, সুতার ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ যে হ্যান্ডেল প্রপার্টিস গুলো আছে এই হ্যান্ডেল প্রপার্টিস গুলো নষ্ট হয়ে যাবে। তারপরে কি বলা আছে দেখেন, গাইড এন্ড পুলিং এন্ড লিড দ্য সিরিয়াস প্রবলেম অফ দ্য ডিলিং ইয়ান মাসিং। এই জিনিসটা খুব ভালো করে যাবে। আমরা সার্কুলার নিটিং মেশিন দেখছি কিনা? সার্কুলার নিটিং মেশিন দেখছি নিটিং এ, ওখানে দেখা যায় গাইড দিয়ে সুতা পাস করে দেওয়া হয়, গাইড দিয়ে সুতা পাস করে দেওয়া হয়। এই সুতাগুলো যখন চলে, যখন মেশিনটা ঘোরানো হয়, সুতাগুলো তো কি গাইড দিয়ে পাস হয়ে চলে যায়। এখন যখন এটা আরপিএমটা যখন বেশি হয় তখন কি হবে? এটা আমাদের ফ্রিকশনটা বেশি হবে। যত বেশি ফ্রিকশন হবে ওই গাইডের ভিতরে যখন ইয়ানটা পাস হবে, ইয়ানটা সুতা কি হয়ে যায়? ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যারা সার্কুলার নিটিং মেশিন দেখছেন দেখবেন যে যখন সুতা ছিঁড়ে যায় তখন কি একটা সিগন্যাল দেয় যে ওই লাইনে সুতাটা ছিঁড়ে গেছে। অর্থাৎ এই মেশিনটা চালানোর জন্য একটা নির্দিষ্ট আরপিএম দরকার। যখন এই স্পিডটা বেড়ে যায় তখন কি হয়ে যায়? ওই গাইডের মধ্যে যখন সুতাটা পাস হয়, ফ্রিকশনটা বেশি হয়, সুতাটা ছিঁড়ে যায়। সেই জিনিসটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ইন হাই স্পিড মেশিন সুইং ফ্রিকশন অন ফিটিং। আচ্ছা, আমরা হচ্ছে সুইং মেশিন দেখছি, তাই না? আমরা যখন কাপড় সেলাই করি তখন কি হয়? ববিন থেকে আমরা সুতা নিয়ে ওই গাইডের মধ্যে যখন পাস হয় সুতাটা কি করা হয়? কাপড়টা আমরা সেলাই করি, তাই না? মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে প্রবলেমটা বেশি ক্রিয়েট হয় যে সুতা মাঝে মাঝে ছিঁড়ে যায়। কেন সুতা ছিঁড়ে যায়? কারণ ইয়ানের স্ট্রেনটা কম হয়, অর্থাৎ ফ্রিকশনটা বেশি হয়ে গেছে। আমরা যখন ইয়ান ডাইনে যখন সুতাটা কি প্যাকেজ তৈরি করি, ওই প্যাকেজ তৈরি করার সময় দেখা যায় যে প্যাকেজটা কি হয়? প্যাকেজটা ভালো হয় না। অর্থাৎ ভালো হয় না বলতে কি হয়েছে? ফ্রিকশনটা বেশি হয়েছে, টান দিলেই ছিঁড়ে যায়। অর্থাৎ সুতাটা যখন লাগানো হয়, সুতাটা যখন গাইডের মধ্যে পাস করা হবে তখন কি হবে? একটা সময় পর দেখা যাবে সুতাটা কি ছিঁড়ে গেছে। এরা কিন্তু সুইং এ অনেক বেশি প্রবলেম হয়। মাঝে মাঝে দেখা যায় যে সুতার ববিন কাজ করে না। কেন কি হয়েছে? সুতার স্টেম খারাপ। অর্থাৎ মনে রাখতে হবে আমরা যখন মেশিনগুলো চালাবো তখন একটা নির্দিষ্ট আরপিএম চালাবো যেন ফ্রিকশনটা খুব বেশি না হয়। ফ্রিকশনটা যত বেশি হবে ফাইবারের ড্যামেজটা তত বেশি হবে। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি কি ফ্রিকশনের ফলে ফল্ট, ঠিক আছে? তাহলে কি বলা যাবে? ফ্রিকশনের মধ্যে 1 নম্বর ফল্ট হচ্ছে কি? নেস ফর্মেশন হতে পারে, 2 নম্বর হচ্ছে গ্যারেনেস প্রবলেম হতে পারে, 3 নম্বরটা কি হতে পারে?
ফাইবারের ড্যামেজ হতে পারে। 4 নাম্বারটা কি হতে পারে, হ্যান্ডেল প্রপার্টিজ গুলো নষ্ট হয়ে যেতে পারে। 5 নাম্বারটা কি হবে, যখন কি ইয়ান যখন গাইডের মধ্যে পাস হবে তখন কি হবে, ফ্রিকশন বেশি হলে ইয়ানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর নাম্বার লাস্টে যেটা বললাম কি হবে, সুইং মেশিনের ভিতর দিয়ে যখন বেশি চালানো হবে তখন সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই গল্পগুলো লেখা যাবে না ঠিকঠাক মতো, অনেক এই অর্থটা তুলনামূলক সোজা আছে। ঠিক আছে, ঠিক আছে, তুলনামূলক সোজা আছে। এখন দেখেন ইফেক্ট অফ ফ্রিকশন এন্ড ডিফারেন্ট স্টেজ টেক্সটাইল প্রসেস। আচ্ছা, টেক্সটাইলে অনেকগুলো প্রসেস আছে তাই না। নাম্বার 1 যেটা প্রসেস সেটা হচ্ছে ফাইবার স্টেজ। ফ্রিকশন হেল্পস ইন ড্রয়িং এন্ড ড্রাফটিং। ড্রয়িং এন্ড ড্রাফটিং হবে কারণ ধারণা আছে ড্রয়িং কি ড্রাফটিং কি, ড্রয়িং এন্ড ড্রাফটিং কি। আচ্ছা, আমরা যখন এত কিছু বোঝার দরকার না, আমরা যখন সুতা তৈরি হয় সেটাকে টুইস্ট দেওয়া থাকে, কি দেওয়া থাকে, টুইস্ট দেওয়া থাকে তাই না। সুতা বিশেষ মানে কি দেওয়া, পেঁচানো বলা হয়, ভাগ দেওয়া হয়। এই সুতার কি হয়, এই সুতার পেঁচানোর ফলে কি হয়, টুইস্টটা কি হয় মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। কখন নষ্ট হয়ে যায়, যখন ফ্রিকশনটা বেশি হয় তখন সুতার পেঁচটা অনেকটা খুলে যায়। আর এটা হচ্ছে ডাবলিং। ডাবলিং নাম শুনছেন, ডাবলিং কি, একসাথে রাইট, দুটো আলাদা ইয়ান একসাথে করা হয়, ডাবলিং বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগবে। এটা সম্পর্কে ইয়ানে আপনারা যখন করবেন তখন আরো ডিটেইলস জানবেন। এত দূর গেলে আবার ওদিকে গেলে আবার সিলেবাস করা যাবে। তারপর দেখেন ফ্রিকশনাল ফোর্স হোল্ড টুগেদার দ্য ফাইবার ইনটু ইয়ান আর ফ্রিকশন ক্যান ড্যামেজ দ্য ফাইবার সারফেস। অর্থাৎ এক কথা ঘুরে উল্টে একই কথাই আসবে, সেটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে হোক, ইয়ানের ক্ষেত্রে হোক, ফেব্রিকের ক্ষেত্রে হোক, যেখানে যাক না কেন ফ্রিকশন হলে কি হবে, এটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। তারপর ইয়ান স্টেজে কি বলছে, ফ্রিকশন হেল্পস টু মেক ইয়ান বাই টুইস্টিং ডিউরিং স্পিনিং। ফ্রিকশনটা কি হেল্প করে কিসের জন্য, টুইস্টিং এর জন্য এটা হেল্প করে। তারপর ফ্রিকশন কজেস নেট ফর্মেশন, একটু আগে দেখলাম যে নেট ফর্মেশন ঘটায়। তারপর মেক্স মোর ক্লিন ওয়াটার। আচ্ছা দেখেন, আমরা যখন হচ্ছে সার্কুলার নিফিং মেশিন চালানো হয় উপরে একটা ফ্যান ঘোরানো হয়, কেন বলেন তো, যদি বলেন, হ্যাঁ ডাস্টগুলো বের করার জন্য। অর্থাৎ ওই যে ফ্যান কন্টিনিউয়াস চলে, ফ্যান চলার একটাই উদ্দেশ্য, যখন আমরা মেশিনে কাপড় বানানো হয় তখন হচ্ছে কি হয়, বিভিন্ন ডাস্টগুলো থাকে, ডাস্টগুলো কাপড়ের গায়ে লেগে যায়, যেন কাপড়ের গায়ে লেগে না যায় এই জন্য ওই ফ্যানটা কন্টিনিউয়াস ভাবে চালানো হয়। ঠিক আছে, তারপরে কি ইউনিফর্ম টেনশন ক্যান বি মেইনটেইনড ডিউরিং উইন্ডিং এন্ড ওয়ার্কিং বিকজ অফ ফ্রিকশন। আমরা উইন্ডিং এন্ড ওয়ার্কিং হচ্ছে কি জানি, উইন্ডিং ওয়ার্কিং কি। আচ্ছা আচ্ছা, অনেক কিছু আপনারা ভুলে গেছেন। হ্যাঁ, ববিন সুতানো যাওয়ার আগে সবার কথা বলি, এই ক্লাসের ব্যাপারে বলি। 4টা ফ্লোচার্ট ভালো করে মুখস্থ করবেন। এখন ক্লাসে আমরা বলছিলাম একটা হচ্ছে কি ফেব্রিকের ফ্লোচার্ট, একটা হচ্ছে ওয়েট প্রসেসিং এর ফ্লোচার্ট, একটা হচ্ছে ইয়ানের ফ্লোচার্ট, আর একটা কি অ্যাপারেলের ফ্লোচার্ট। এই 4টা ফ্লোচার্ট ভালো করে সবাই এই প্রথম বর্ষ থেকে ভালো করে সব শিখে নেবেন। ঠিক আছে, এই 4টা ফ্লোচার্ট সম্পর্কে ধারণা থাকলে আমার মনে হয় যে বাকি যে টার্মগুলো আছে টেক্সটাইলে আপনাদের জন্য খুব ইজি হবে। কি কি বললাম, ইয়ানের ফ্লোচার্ট, ওয়েট প্রসেসিং এর ফ্লোচার্ট, ফেব্রিকের ফ্লোচার্ট, আর হচ্ছে কি অ্যাপারেলের ফ্লোচার্ট। এই 4টা আপনারা ভালো করে পড়বেন। আমার মনে হয় যখন যে টিচারই পড়ান না কেন টেক্সটাইলের টার্মগুলো আপনাদের ধরতে অনেক সুবিধা হবে। বাকিগুলোও জানবেন, বাকিগুলো জানা অতি জরুরি সবার জন্য এটা, এই মেসেজ। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই জানবেন, কারণ হচ্ছে এগুলো জানলে কি হবে, যে টার্মগুলো আছে এই টার্মগুলো নিয়ে পরবর্তীতে অনেক বেশিভাবে আলোচনা করা হয়। সো এই টার্মগুলো সম্পর্কে ধারণা লাগাবে, মানে মার্কার কি, মার্কারের কাজ কি, হুট করে ধরলে কিন্তু পারবে না, বাট এগুলো খুব বেসিক টার্ম, এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তারপর আছে ফেব্রিক স্টেজ। ফেব্রিক স্টেজে কি হয়, লাস্টটা আমাদের জানি উজ্জ্বলতা বৃদ্ধি করা, তাই না। লাস্টটা স্মুথনেস অফ দ্য ইয়ার্ন এন্ড দ্য ফেব্রিক। অর্থাৎ যেটা বললাম যে ইয়ার্ন ড্যাঙে যখন একটা মোম ইউজ করা হয়, মোম ইউজ করার ফলে কি হয়, মোমটা যখন শুয়ে যায় বা সুতাটা যখন কি স্মুথলি পাস হয়ে যায়, স্মুথলি পাস হলে সুতার কোনো প্রকার ক্ষতি হয় না, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ফেব্রিক ফিলিং ডিপেন্ড অন ডিফারেন্ট টাইপ অফ ফ্রিকশন। আমরা কি করি বলেন তো, আমরা সবসময় কি কাপড়ের কমফোর্টেবিলিটি ইউজ করি, বা আমরা কি করি সবসময় কি প্রিফার করি, যে কাপড়টা সবচেয়ে বেশি কমফোর্ট সেই কাপড়টা আমরা পরিধান করবো। কিন্তু বাট দেখেন শুধু কটনের কাপড় হয় না, পলিস্টারের হয়, আলাদা আলাদা কাপড় হয়, এই কাপড়ের এই ফ্রিকশনগুলো আলাদা আলাদা হয়। কারণ আমরা কি করি, ডাইং করার সময় কি করি, লাইলন একটা টেম্পারেচারে ডাইং করি, পলিস্টার একটা টেম্পারেচারে ডাইং করি, কটন একটা টেম্পারেচারে ডাইং করি। সেরকমই বলা হচ্ছে যে ফেব্রিক ফিলিং আর যে ফেব্রিকের যে ফিলটা এটা ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপ অফ ফাইবারের উপরে। লো ফ্রিকশন প্রোভাইড গুড ফেব্রিক ড্রাইভনেস। অর্থাৎ যত ফ্রিকশন কম হবে কাপড়ে কি হবে, অ্যাপারেন্টনেস ভালো হবে, কাপড়ের হ্যান্ডেল প্রপার্টিজ ভালো হবে, ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো হবে। গত ক্লাসে বলছিলাম যে ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ। কেন মনে আছে কারো, যে ডাইমেনশনাল স্টেবিলিটি কথা বলেছিলাম কাপড়ের ডাইমেনশনাল স্টেবিলিটি বলতে বোঝায় যে কাপড়টা কি হবে, চারপাশে সমান থাকবে। ধরেন আপনি একটা টি শার্ট পরছেন, টি শার্টটা এক পাশে উঁচু হয়ে আছে, একটা নিচু হয়ে আছে,
জিনিসটা কি ভালো লাগবে? এই জন্য কি করা হয়, ইন্ডাস্ট্রি যেটা করা হয় ফিনিশিং এর ক্ষেত্রে কম্পিটিং মেশিন ব্যবহার করা হয়। এই কম্পিটিং মেশিনের কাজ হচ্ছে ডাইমেনশন এন্ড স্টেবিলিটি কন্ট্রোল করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি আমরা যখন একটা কাপড় পরিধান করবো সে কাপড়ে দেখবো যে আমাদের কি অ্যাপিয়ারেন্স যেন ঠিক থাকে। কাপড় যদি একটা উঁচু হয়ে থাকে নিচু হয়ে থাকে তাহলে মানুষ কি হাসাহাসি করবে না? অর্থাৎ ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা দরকার। মানে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে কিছু কাপড় পরলে দেখবেন যে উপরে উঠে গেছে, হয় কি না? তাহলে কি আমরা কাপড়টা পরতে পারি? কাপড় কিন্তু পরতে পারি না। এই জন্য ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর ফ্রিকশনটা যত বেশি হবে তখন ডাইমেনশন স্টেবিলিটি কন্ট্রোল করা যাবে না। কেন যাবে না? ধরেন একটা মেশিন চালাচ্ছেন 40 RPM এ, আপনি সব কিছু বুঝতেছেন। যখন 40 বা 40 এর বেশি RPM এ চালাবেন, স্পিডে যখন বেশি হবে তখন আপনি কি ওই কাপড়টার উপর কন্ট্রোল রাখতে পারবেন। এই জন্য বলা আছে ফ্রিকশন যত কম রাখা যায় তত ভালো, ঠিক আছে? আচ্ছা, আর বেশি নাই, এগুলো আছে একটু দেখবেন মোটামুটি। এখন আসুন লুব্রিকেশন। বেশি নাই, আমরা একটু শেষ করি। লুব্রিকেশন সম্বন্ধে ধারণা আছে? আচ্ছা, লুব্রিকেশন যেটা একটু আগে বললাম, লুব্রিকেশন ব্যবহার করার উদ্দেশ্যই হচ্ছে যে ফ্রিকশনটা যেন কম হয় আর ইয়ার্ন অথবা ফেব্রিক বা ফাইবার বলে সেটা যেন কি হয়, স্মুথলি পাস করা যায়, সেই জিনিসটার কথা বলা হচ্ছে। দেখেন লুব্রিকেন্ট কি করে, প্রিভেন্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি। অর্থাৎ একটু আগে বললাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির বিদ্যুৎটা যত বেশি কমানো যায় তত বেশি ভালো। এটা কিভাবে কমানো যায়? এটা কমানো যায় হচ্ছে লুব্রিকেন্ট ব্যবহার করে, ঠিক আছে? এখন আসেন ইফেক্ট অফ লুব্রিকেশন। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা একটা ভ্যালু আছে, সেটা একটু দেখি। একটু আগে আমরা দেখলাম ফাইবার টু ফাইবার ড্যামেজ হয়, তাই না? ইয়ার্নের ড্যামেজ হয়, ফেব্রিকের ড্যামেজ হয়। এই ড্যামেজগুলোর ক্ষেত্রে এখন বলা আছে লুব্রিকেন্ট আর ব্রডলি ইউজ ইন দ্য ইয়ার্ন এন্ড ফাইবার প্রোডাকশন স্টেজ টু রিডিউস টু ফাইবার টু মেটাল ফ্রিকশন। এই ফ্রিকশন কিন্তু ফাইবার টু ফাইবার হতে পারে, মেটালও হতে পারে। কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় আমাদের কি মেশিনের জিনিস মেটালের তৈরি, তাই না? মেশিনের যে জিনিসপত্র ওটার সাথে ফ্রিকশন হয়, ফ্রিকশন হতেই পারে। এই ভ্যালুগুলো কিন্তু লাগবে পরীক্ষার জন্য, ল্যাবের জন্য লাগবে। যে র কটন স্টিল গ্রেপ কত ফেলে দেয়, এটার নাম কি বলেন তো? এটার নাম হচ্ছে মিউ। হ্যাঁ, এটার নাম কি? মিউ। এটার নাম হচ্ছে মিউ। দেখেন একটা র কটনের ক্ষেত্রে কি দেয়, কত ভ্যালু দেয়? স্কাউট কটন কত দেয়? আচ্ছা, এই কারণগুলো একটু পরিচিত কিনা একটু জানি। স্কাউট তো জানেন, স্কাউট কি? হ্যাঁ, এই দুটো নাম সম্পর্কে ধারণা আছে কিনা, না হলে আবার এটা বুঝবেন না। স্কার কটন বলতে এটাই বোঝাচ্ছে যে কোনো একটা ফাইবার বলে, কোনো একটা ফেব্রিক বলে, প্রথম কি করা হয়? প্রথম স্কারিং করা হয়, তারপর কি করা হয়? ব্লিচ করা হয়। স্কারিং করার উদ্দেশ্য যেহেতু কটন তাই না, কটনে কি থাকে? ন্যাচারাল ইম্পিউরিটিস থাকে। কত পার্সেন্ট? 65% ইম্পিউরিটিস থাকে। তাহলে এখানে একটা কোশ্চেন এসে গেল যে এত ফাইবার এত ফেব্রিক থাকতে তাহলে আমরা কটনই বেশি ব্যবহার করি কেন? হ্যাঁ, শুধু খালি কমফোর্টেবিলিটি বেশি, আর কিছু নাই? হ্যাঁ, শূন্য তো, দাম তো চিপ, আর সহজে পাওয়া যায়, এটা তো বলল দেখি। আর এটাই এগুলোর কারণ, বাট মেইন যেটা রিজন সেটা হচ্ছে যতগুলো ফাইবারই আছে না কেন সবগুলো ফাইবারের মধ্যে কটনই একমাত্র ফাইবার যেটাতে ইম্পিউরিটির পরিমাণ অনেক কম। ইম্পিউরিটির পরিমাণ অনেক কম, কারণ হচ্ছে কটনের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ। কটনের মেইন উপাদান কত? সেলুলোজ। এর পরিমাণ থাকে হচ্ছে 94%। কত পার্সেন্ট? 94%। আর ইম্পিউরিটিস থাকে হচ্ছে 6%। কত? 6%। আমাদের দেশে তো জুডও অনেক বেশি হয়। জুড কেন ব্যবহার করে না? কারণ হচ্ছে জুডে ইম্পিউরিটিসের পরিমাণ হচ্ছে 35% আর সেলুলোজের পরিমাণ হচ্ছে 65। বুঝা গেছে? এই জন্য এত ফাইবার থেকে আমাদের কটনই ব্যবহার করি, কারণ কটনে ইম্পিউরিটিসের পরিমাণ অনেক কম। আর আমরা যে স্কারিং ব্লিচ করি, কাপড়টা হচ্ছে যে ন্যাচারাল ইম্পিউরিটি দূর করি, এই কটনের ক্ষেত্রে তো ইম্পিউরিটি দূর করা যায় না, এই 6%। সেখানে আপনি 35% কীভাবে দূর করবেন? এই জন্য আপনাদের আজকে থেকে জানলেন, যদি কখনো প্রশ্ন করে যে আমরা কটনই ব্যবহার করি কেন, কারণ হচ্ছে একমাত্র রিজনটা হচ্ছে কটনের সেলুলোজের পরিমাণ অনেক বেশি আর ইম্পিউরিটিসের পরিমাণ অনেক কম বাকি ফাইবারগুলোর তুলনায়। মনে রাখবেন এই জিনিসটার কথা বলা হয়েছে। তো স্কারিং করার উদ্দেশ্য হচ্ছে যে ন্যাচারাল ইম্পিউরিটিসগুলো আছে, ওয়েল প্যাটার্ন ওয়াক্স, এগুলো আমরা দূর করি। আর দূর করলে কী হবে, যেমন আমরা ডাইরেক্টগুলো দেবো, ডাইরেক্টগুলো ফেব্রিকের খুব সহজে লেগে যাবে। আর ব্লিচ করা হয় কারণ কি? কারণ আমার বেস ফেব্রিকগুলো থাকে ইউলিশ কালার। কী কালার? ইউলিশ কালার।
এই ইয়েলোইশ কালারটা দূর করে আমরা কি করি, এর ব্রাইটনেসটা বৃদ্ধি করি। এজন্য ব্লিচিং করা হয়। ব্লিচিং এর জন্য আমরা কি ব্যবহার করি, হাইড্রোজেন পারঅক্সাইড আর স্ক্যানিং এর জন্য ব্যবহার করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এজন্য বলছে যে র কটন মানে কি, যে ইয়েলোইশ কালার ওটা ওই ভ্যালু দেয় কত 0.25, আর স্কাউলিং যখন করা হয় তখন কি দেখায়, এই কটনে লেখা হচ্ছে 0.7 অর্থাৎ বৃদ্ধি পায়, তাই না? পরে দেখা যাচ্ছে লুব্রিক্যান্ট স্কাউলিং কটন কি দেখায় 0.14 থেকে 0.35, এই ভ্যালুগুলো দেখা যায়। আবার আরেকটা জিনিস বলা আছে দেখেন, lubricant applied to wool for a number of reasons associated with the friction characteristics of the scarred wool but principal to minimize after breakage, scaling charge resulting from frictional contact with the machine component। যেটা বললাম উলের ক্ষেত্রেও কিন্তু ইম্পিডেন্সের পরিমাণ অনেক বেশি। উলের ক্ষেত্রে কি ইম্পিডেন্সের পরিমাণ অনেক বেশি, তখন ইম্পিডেন্সের পরিমাণ যখন বেশি হয় তখন সুতার ফ্রিকশনটা কি অনেক বেশি হয়। এই সুতার ফ্রিকশনটা মিনিমাইজ করার জন্য এই লুব্রিক্যান্টটা উলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ সবগুলো ফাইবারের ক্ষেত্রে এই লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়। এই লুব্রিক্যান্ট ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে টু মিনিমাইজ দ্য friction and increase the heat, smoothness of the fiber। অর্থাৎ যদি আমি ফ্রিকশনটা কমায় দেই তাহলে খুব সহজে স্মুথলি ইয়ারটা পাস হয়ে যাবে, এটা অবশ্যই দরকার। ঠিক আছে, দেখেন আরেকটা জিনিস বলা আছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফ্রিকশনাল ফোর্স ইজ ইনক্রিজ when excess amount of lubricant is used on the yarn surface। When excess oil contact acid yarn passes over a guide, the frictional force is increased। মাঝে মাঝে আমরা দেখি না, আমরা ওয়েল ব্যবহার করি না মেশিনে, কেন ব্যবহার করি? কারণ এটা স্মুথলি যেন সবকিছু কাজ করা যায় এবং কি হয় আরো বেশি কি হয়। মাঝে মাঝে দেখি না যে আমরা কি ওয়েল ব্যবহার করি, মোটরসাইকেলে তো আমরা কেন ওয়েল দিই, কেন দিই? চেনটা যেন কি হয়, মাঝে মাঝে চেন কি শব্দ করে না, কেন? জাং ধরে যায়। বা আমরা যখন ওয়েল ব্যবহার করি তখন কি হয়, এটা স্মুথলি চলে। ঠিক আছে, তাহলে লুব্রিক্যান্ট ব্যবহার করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি করা, সুতরাং যেন স্মুথলি পাস হয় আর ফ্রিকশনটা কমানোর জন্য। মনে থাকবে, এটা অনেক সোজা। একটু আগে বললাম ডিমেরিট আমরা অলরেডি জানি। প্রথম এক নম্বর হচ্ছে নেট ফর্মেশন হয়, কি হয় জানেন, ব্রেকেজ হয়। আমরা একটু আগে দেখলাম কি হয়, এয়ারনেস বাড়ে মেশিনে হয়ে যাবে। এই জিনিসগুলো একটু দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। আঠারো মাসের মিনিমাইজেশন ফ্রিকশন আমরা এই পর্যন্ত শেষ করে দেবো। সেটা হচ্ছে ফ্রিকশনটা কীভাবে কমানো যায়। তার নাম্বার ওয়ান কী হতে পারে, সেই দেখেন বাই প্রসেসিং উইথ লুব্রিক্যান্ট। যদি আমরা লুব্রিক্যান্ট ব্যবহার করি তাহলে আমরা কী করবো, এটা মিনিমাইজ করতে পারবো। নাম্বার টু কি, বাই কেমিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানি। আচ্ছা, আমাদের পিএইচ সম্পর্কে ধারণা আছে না? পিএইচ সম্পর্কে ধারণা আছে? পিএইচ আসলে কি বলেন তো? আমাদের ঋণাত্মক ঘনমাত্রা লগারিদম কি বলা হয়, পিএইচ বলা হয়। পিএইচ এর একটা ভ্যালু আছে তাই না? পিএইচ এর ভ্যালুটা হচ্ছে কি 14, তাই না? 0 থেকে 14, তাই না? যদি 7 মানে কি নিউট্রাল, 7 এর নিচে হলে অ্যাসিড আর 7 এর উপরে হলে বেস, ক্ষার। এখন দেখেন আমরা যখন ডাইং করি, ডাইং এর ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় পিএইচ আউট অফ কন্ট্রোল, অর্থাৎ পিএইচ কন্ট্রোল থাকে না। পিএইচ কন্ট্রোল না থাকলে তো অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন কি হবে, পিএইচ কন্ট্রোল না থাকলে কি হবে, তারপরে কি গাইস লাগবে না, পিএইচ কন্ট্রোল না। প্রথম যেটা কাজ করা হয়, পিএইচটা কন্ট্রোল করা হয়। পিএইচটা কন্ট্রোল করা হয়, যখন পিএইচ বেড়ে যায় তখন কি করা হয়, অ্যাসিড দিয়ে এটা কন্ট্রোল করা হয়। ঠিক আছে, তো কেমিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ বাই ইউজিং অ্যাসিড অর অ্যালকালি। অ্যালকালি মানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড বলেছে। অ্যাসিড এন্ড অ্যালকালি ডান অন ওয়ান ফাইবার টু রিডিউস স্কেল শার্পনেস এন্ড ফ্রিকশনাল ইনসেন্সিটিভ। অর্থাৎ উলের ক্ষেত্রে না, শুধুমাত্র উল না, কটন বলের, পলিস্টার বলের, লায়ন বলের সবার ক্ষেত্রে কি করা হয়, কেমিক্যাল ট্রিটমেন্ট। অর্থাৎ যখন পিএইচ এর মাত্রা বেড়ে যায় তখন এই অ্যাসিড প্রয়োগ করে পিএইচটা কি করা হয়, নিউট্রালাইজেশন বা পিএইচটা কন্ট্রোল করা হয়। কারণ হচ্ছে কি, মনে রাখতে হবে কটনের জন্য পিএইচ কত রাখতে হয়, অর্থাৎ পিএইচ রাখতে হয় 5.5 থেকে 6.5। আর পলিস্টার আয়রনের জন্য কত, 4.5। এটার মধ্যে পিএইচটা রাখতে হবে। এর মধ্যে পিএইচ আপনি যদি না রাখতে পারেন তাহলে কি হবে, ডায়াজগুলো ছুটিকে গায়ে কখনো লাগবে না। বলবেন এগুলো তো আপনার চাকরি জন্য আপনাদের জানার কথা, কিন্তু লাগবে। এবার এই জন্য 5 করার জন্য বলছিলেন না, তাহলে কি বলবেন, পিএইচটা কন্ট্রোল রাখার জন্য কটনের জন্য 5.5 থেকে 4.5 আর পলিস্টার আয়রনের জন্য 4.5 রাখতে হবে। এই জন্য এর বেশি যদি পিএইচ হয় তখন কি হবে, আমরা অ্যাসিড দিয়ে সেই পিএইচটাকে আমরা কি করি, পিএইচটাকে কন্ট্রোল করি। নাম্বার 3 হচ্ছে বাই ফিনিশিং প্রসেস, মেকানিক্যাল ফিনিশিং। এখন
এখন আসলে ফিনিশিং কি জিনিসটা, ফিনিশিং কেন করা হয় একটু বলতে পারেন? আচ্ছা, ফিনিশিং করার উদ্দেশ্যে অ্যাপিয়ারেন্সটা বাড়ানো। ফিনিশিং এর মেইন উদ্দেশ্য কাপড়ের ফিনিশিং। কেন ফিনিশিং ভালো হলে আমরা কাপড় কিনবো না? ফিনিশিং এর দুইটা উদ্দেশ্য। ফিনিশিং এর অবজেক্টিভ কয়টা? দুইটা। একটা হচ্ছে লিখে রাখেন, হ্যাঁ, একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ, একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ, দুই নাম্বারটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বাড়ানো। অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? ফাংশনাল প্রপার্টিজ গুলো বলতে কোনগুলো বোঝায়? ফাংশনাল প্রপার্টিজ মধ্যে একটা আছে হচ্ছে ব্র্যান্ড, দুই নাম্বারটা আছে হচ্ছে জিএসএম, তিন নাম্বারটা আছে কি ডাইমেনশনাল স্টেবিলিটি। অর্থাৎ ফিনিশিং করার উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি ফাংশনাল প্রপার্টি। জিএসএম মানে কি গ্রাম পার স্কয়ার মিটার। আমরা কাপড়টা, হ্যাঁ, ল্যাবটা হচ্ছে কাপড়ের হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক রাখা, ল্যাবে বলেছি, ঠিক আছে? কাপড়ের কমফোর্টনেস বাড়ানো, ঠিক আছে? ব্র্যাক টেস্ট আছে ল্যাবে, তোমার ফিজিক্যাল টেস্ট ল্যাব আছে না, ল্যাবে যা দেখো এই সব টেস্টগুলো আছে, এগুলো একটু দেখে নিন। অ্যাপিয়ারেন্স বাড়ানো, কাপড়ের সৌন্দর্য বাড়ানো। এখন ফিনিশিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং, ঠিক আছে, বা কেমিক্যাল ফিনিশিং বলা হয়। মেকানিক্যাল ফিনিশিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, একটু লিখে রাখি, হ্যাঁ। মেকানিক্যাল ফিনিশিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, মেকানিক্যাল ফিনিশিং এর অনেকগুলো পার্ট আছে, আমরা একটু দেখে নিই। মেকানিক্যাল ফিনিশিং এর দেখেন, মেকানিক্যাল ফিনিশিং ক্লাসকে পড়ে লাগতেছে না? মেকানিক্যাল ফিনিশিং, হ্যাঁ, মনে রাখতে হবে, এগুলো লাগবে কিন্তু। এক নম্বরটা লাগবে ক্যালেন্ডারিং, এক নম্বরটা হচ্ছে ক্যালেন্ডারিং, দুই নম্বরটা হচ্ছে রেজিং অথবা কি নেপিং, তিন নম্বরটা হচ্ছে সুইডিং, চার নম্বরটা হচ্ছে ব্রাশিং, পাঁচ নম্বরটা হচ্ছে কম্প্রেসিভ শ্রিঙ্কেজ, ঠিক আছে? মনে থাকবে, এতটুকু জানলেই হবে যে ফিজিক্যাল ফিনিশিং আর হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং। মেকানিক্যাল ফিনিশিং এর অনেকগুলো পার্ট আছে, এক নম্বরটা হচ্ছে ক্যালেন্ডারিং, দুই নম্বরটা হচ্ছে রেজিং অথবা নেপিং, তিন নম্বরটা হচ্ছে সুইডিং, চার নম্বরটা হচ্ছে ব্রাশিং, পাঁচ নম্বর হচ্ছে কম্প্রেসিভ শ্রিঙ্কেজ। এখন আসেন যেটা ফার্স্ট কথা বলা হচ্ছে ক্যালেন্ডারিং। ক্যালেন্ডারিং এর উদ্দেশ্য হচ্ছে টু প্রেস এন্ড স্মুথ দ্য ফেব্রিক, অর্থাৎ প্রেস করা। আমরা প্রেস মানে জানি, প্রেসিং কি? আমরা যে আয়রন করি না, আয়রন করার সময় কি করি? কাপড়টা উপর প্রেস করি। এই প্রেস করার উদ্দেশ্য হচ্ছে যেন কাপড়টা কি হয়, স্মুথ হয়ে যায়। আমরা কি কাপড় যখন পরিধান করি তখন কি করি? সবসময় ইস্ত্রি করি, আয়রন করি, তাই না? অ্যাপারেল ভাষা বলা হয় প্রেসিং অথবা আয়রনিং, ঠিক আছে? তাহলে প্রথম ক্যালেন্ডারিং এর কাজটা হচ্ছে কি কাজ? আয়রনিং অফ ফেব্রিক অথবা আয়রনিং এন্ড প্রেসিং এন্ড স্মুথিং দ্য ফেব্রিক, ঠিক আছে? আর কেমিক্যাল ফিনিশিং এর মধ্যে কি বলা হয়েছে? কেমিক্যাল ফিনিশিং রেজিন ব্যবহার করি। রেজিনটা কই ব্যবহার করা হয়? রেজিনটা ব্যবহার করা হয় প্রিন্টিং বাইন্ডার হিসেবে। রেজিন মানে হচ্ছে আঠা, রেজিন মানে কি আঠা ব্যবহার করি। আমরা হচ্ছে প্রিন্টিং এ এটা বেশি ব্যবহার করি। প্রিন্টিং এ কি ব্যবহার করি? বাইন্ডার হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে বাই ইউজিং সফটওয়্যার উই ক্যান মিনিমাইজ দ্য ফ্রিকশন ইন্টেন্সিটি। সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে? সফটওয়্যার কেন ব্যবহার করে? কাপড়ের হচ্ছে কি ফ্যাব্রিকটা বাড়ানোর জন্য, কাপড়ের সফটনেস বাড়ানোর জন্য। কারণ কোনো একটা কাপড় যদি হার্ড হয় সেই কাপড়টা আমরা কখনোই পরিধান করবো না। তাহলে আমরা এই তিন উপায়ে বা চার উপায়ে আমরা কি করতে পারি? এই ফ্রিকশনটা মিনিমাইজ করতে পারি। কোনো সমস্যা আছে এর মধ্যে? আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ঠিক আছে? এর মধ্যে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। সমস্যা আছে? তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ, ক্লাসে।